হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি আশিক ইবনে আজিজ আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন একটা ভিডিও নিয়ে। ৮০টি প্রশ্নের সমাধান, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার অনুরূপ ২০টি ম্যাথ প্রশ্নের ব্যাখ্যা সহ। তো চলুন শুরু করা যাক। প্রথম প্রশ্নটাই হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতাকে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা বড়ু চণ্ডীদাস। বড়ু চণ্ডীদাস হচ্ছে কৃষ্ণ কাব্যের রচয়িতা। ঝাঁকের কই বাগধারাটির অর্থ কী? ঝাঁকের কই বাগধারাটির অর্থ একই দলের লোক। কোনোভাবেই যা নিবারণ করা যায় না, এক কথায় কি বলা হয়? কোনোভাবেই যা নিবারণ করা যায় না, এক কথায় বলা হয় অনিবার্য। মালিকা কোন অর্থে শ্রীবাচক শব্দ? মালিকা শ্রীবাচক শব্দ হচ্ছে ক্ষুদ্রার্থে। ক্ষুদ্রার্থে মালিকা শ্রীবাচক শব্দ। চুল এর প্রতিশব্দ নয় কোনটি? চুল এর প্রতিশব্দ নয় হচ্ছে কর। কর এর প্রতিশব্দ হচ্ছে আলো। অংশু, কর, জ্যোতি, ভাতি, দীপ্তি, নূর এগুলো হচ্ছে করের প্রতিশব্দ। এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে আমি যাব। এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে আমি যাব। এই উক্তিটি কার? উক্তিটি হচ্ছে সুকান্ত ভট্টাচার্য। নীল যে আকাশ, নীল আকাশ কোন সমাস? নীল যে আকাশ, নীল আকাশ হচ্ছে কর্মধারয় সমাস। ষোড়শ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? ষোড়শ শব্দের সন্ধি বিচ্ছেদ শট যোগ ১০। শট যোগ ১০ হচ্ছে ষোড়শের সঠিক সন্ধি বিচ্ছেদ। ২৩ নাম্বার তৈলচিত্র উপন্যাসটির রচয়িতা আলাউদ্দিন আল আজাদ। ২৩ নাম্বার তৈলচিত্র উপন্যাসটির রচয়িতা আলাউদ্দিন আল আজাদ। দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে কি বলা হয়? দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে বলা হয় বিষমী ভবন। বিষমী ভবন হচ্ছে দুটি সমবর্ণের একটির পরিবর্তন। বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন কে? বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন রাজা রামমোহন রায়। বাংলা প্রথম ব্যাকরণ রচনা করেন স্যার ব্রাসিহেল্ড, কিন্তু বাংলা ভাষায় যখন আসবে তখন এটা হবে রাজা রামমোহন রায়। কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট? সাধু ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট। লাজ কোন ধরনের শব্দ? লাজ হচ্ছে বিশেষ্য। লাজ হচ্ছে বিশেষ্য। যে ভিক্ষা চায় তাকে দান করো, এটি কোন ধরনের বাক্য? যে ভিক্ষা চায় তাকে দান করো, এটি হচ্ছে মিশ্র বাক্য। শব্দ ও ধাতুর মূলকে কি বলা হয়? শব্দ ও ধাতুর মূলকে বলা হয় প্রকৃতি। শব্দ ও ধাতুর মূলকে বলা হয় প্রকৃতি। কদাকার শব্দটি কোন উপসর্গ যুগে গঠিত? বাংলা উপসর্গগুলো হচ্ছে অ, অগা, অজ, অনা, আ আর আন, আব, ইতি, উন, কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, শ, সা, সু, হা। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? কদ হচ্ছে একটি দেশীয় উপসর্গ। শুদ্ধ বানান কোনটি? এখানে শুদ্ধ বানান হচ্ছে কৌতূহল। কৌতূহল একটি শুদ্ধ বানান, অন্যগুলো শুদ্ধ নয়, কারণ হচ্ছে দুরাবস্থা হবে না, এটা হবে দুরবস্থা। তারপর হচ্ছে মন্ত্রী পরিষদ, এখানে দীর্ঘইকার না হয়ে হবে রস্যইকার। সরস্বতী, সরস্বতীর নিচে হবে দন্ত শয় ব, এখানে একটা ব হলে এটা সঠিক হতো, এজন্য সঠিক উত্তর হচ্ছে কৌতূহল। এ সুতায় কাপড় হয় না বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এখানে বলা হয়েছে কোনো কিছু ধারা, কোনো কিছু যন্ত্র, উপায় এগুলো থাকলে তখন বোঝাবে কি এটা হচ্ছে করণ কারক, তাহলে করণে সপ্তমী।
আমার যাওয়া হবে না, আমার যাওয়া হবে না এটি কোন বাচ্যের উদাহরণ? আমার যাওয়া হবে না এটি ভাব বাচ্যের উদাহরণ। আমার যাওয়া হবে না ভাব বাচ্যের উদাহরণ। জীবনানন্দ দাশের কাব্য নয় কোনটি? জীবনানন্দ দাশের কাব্য নয় হচ্ছে রুদ্র করটিতে, তারপরে হচ্ছে বিধ্বস্ত নীলিমা, বিধ্বস্ত রোদের ঢেউ, এগুলো হচ্ছে রুদ্রকরটিতে, বিধ্বস্ত নীলিমা, এগুলো হচ্ছে সেলিনা হোসেন। আর বাকিগুলো হচ্ছে 7টি তারার তিমির, মহাপৃথিবী, বেলা অবেলা, কালবেলা, এগুলো হচ্ছে জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ। Honesty is the best policy. The underlined word is an, এখানে অনেস্টি হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো হচ্ছে যেগুলোকে অনুধাবন করা যাবে, ছোঁয়া যাবে না, স্পর্শ করা যাবে না, এগুলোকে বলা হবে কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। দ্য সুপারলেটিভ ডিগ্রি অফ দেন, এখানে দেন হবে না, এবার এখানে হবে থিন, থিন, THIN। তাহলে দ্য সুপারলেটিভ ডিগ্রি অফ থিন ইজ থিনেস্ট। থিনেস্ট হচ্ছে থিনের সুপারলেটিভ ফর্ম। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে কারেক্ট সেন্টেন্সটা কি হবে? এখানে আই এনজয়েড সিইং বিউটিফুল সিনারিজ, এখানে সিনারিজ হবে না, কারণ সিনারি কখনো প্লুরাল হয় না, এর জন্য এটা হবে না। তাহলে আই নিড টু নো অ্যান ইম্পর্টেন্ট ইনফরমেশান, আই নিড টু নো আ পিস অফ ইনফরমেশান। এখানে যদি আ পিস অফ হইতো তাহলে এটা কারেক্ট হইতো। আবার এই ঘ নম্বরে একটাই হয়েছে যে হি গেইভ মি আ গুড অ্যাডভাইস, এখানেও হয়তো হি গেইভ মি আ পিস অফ অ্যাডভাইস। তাহলে কারেক্ট সেন্টেন্সটা হবে কি? গিভ মি সাম ব্রেড। তারপর চুজ দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড, তাহলে এখানে কারেক্ট স্পেলড ওয়ার্ড কোনটা হবে? অ্যাসোসিয়েট। অ্যাসোসিয়েটের সাথে 2টা অ্যাস হবে, এখানে ডাবল অ্যাস হবে, এর জন্য এটা ইনকারেক্ট। তারপরে হচ্ছে এডিকুয়েটলি, ADQUATELY, এখানে যেহেতু নাই, এটা ইনকারেক্টলি স্পেলড। আবার বলা হয়েছে ACHIEVE, এখানে ভির পরে যদি একটা থাকতো তাহলে এটা কারেক্ট হতো। তাহলে বোকোয়েট, বোকোয়েট হচ্ছে এখানে কারেক্ট স্পেলিং। The synonym of conjuncture, conjuncture হচ্ছে এক অনুমান। তাহলে ডিসঅ্যাপিয়ার হচ্ছে কোনো কিছু বিলীন হয়ে যাওয়া, তারপর হচ্ছে কনস্পায়ার, ষড়যন্ত্র করা। আর তাহলে সারমাইজ হচ্ছে কনজাংচারের সঠিক সিনোনিম। কনজাংচার হচ্ছে অনুমান এবং সারমাইজ হচ্ছে অনুমান। চেঞ্জ দ্য ন্যারেটিভ স্টাইল অফ দ্য ফলোয়িং সেন্টেন্স। হি সেইড বাই গড আই উইল ডু দিস ওয়ার্ক, এখানে প্রমিস করা হয়েছে। সো এরকম যদি কোনো ন্যারেটিভ সেন্টেন্স থাকে তাহলে প্রথমেই সুয়ারিং বাই গড, সুয়ারিং বাই গড এগুলো ঠিক থাকবে, এবং দেন হি সেইড দ্যাট হি উড ডু, এখানে যেহেতু উইল আছে তাহলে এখানে হবে উড। তাহলে সুয়ারিং বাই গড হি সেইড দ্যাট হি উড ডু, এটা হবে না কারণ এখানে উইলটাই রাখা হয়েছে। তাহলে আমরা ইনডিরেক্ট করার সময় উইল হবে সবসময় উড। তারপর দ্য সিনোনিম, দ্য অ্যান্টোনিম অফ অ্যাসেন্ট, অ্যাসেন্ট এর অ্যান্টোনিম হচ্ছে কোনো কিছুতে আরোহণ করা, আরোহণ করা হচ্ছে অ্যাসেন্টের সিনোনিম। তাহলে নামা, আরোহণ করা হচ্ছে উপরে ওঠা এরকম, কিন্তু নামা এর অ্যান্টোনিম হবে, তাহলে নামা স্টেপ ডাউন। কাম ডাউন হচ্ছে ফিরে আসা, এবং স্টেপ আপ হচ্ছে গতি বৃদ্ধি করা। তাহলে অ্যাসেম্বল হচ্ছে সমজাতীয়, একই জাতীয়। সো এখানে অ্যান্টোনিম, কারেক্ট অ্যান্টোনিম হচ্ছে স্টেপ ডাউন। তারপর হচ্ছে টু রেস্ট অন ওয়ানস লরেলস, এটার অর্থ হচ্ছে কোনো অ্যাক্টিভ জীবন থেকে অবসর নেওয়া, কোনো সক্রিয় জীবন থেকে অবসর নেওয়া। তাহলে এখানে আমরা কোনটা পাই? যে রিটায়ার ফ্রম দ্য অ্যাক্টিভ লাইফ, রিটায়ার ফ্রম দ্য অ্যাক্টিভ লাইফ হচ্ছে এটার কারেক্ট মিনিং। টু স্প্রেড লাইক ওয়াইল্ড ফায়ার, তাহলে এখানে বলা হয়েছে টু স্প্রেড লাইক ওয়াইল্ড ফায়ার, তাহলে ওয়াইল্ড ফায়ারের মতো এখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ানো। তাহলে ওয়াইল্ড ফায়ার কি?
ওয়াইল্ড ফায়ার হচ্ছে জঙ্গলে যখন আমরা যখন অ্যামাজনে খুবই আগুন জ্বলে, অ্যামাজন যখন আগুন লাগে তখন এটা খুব দ্রুত গতিতে ছড়িয়ে যায়। তাহলে দ্রুত গতিতে যেহেতু ছড়িয়ে যায়, তাহলে এখানে মিল আছে হচ্ছে টু স্প্রেড র্যাপিডলি। হুইচ বক্স ডিড ইউ কিপ দ্য কি? তাহলে এখানে বলা হয়েছে যে কোন বক্সে তুমি এই কিপটা মানে এই চাবিটা রেখেছিলে। তাহলে এখানে কোনো বক্সের মধ্যে যেহেতু বুঝায়, ভিতরে যেহেতু বুঝাবে, তাহলে ইন হবে। তাহলে কি ইন। হুইচ বক্স ডিড ইউ কিপ দ্য কি ইন। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে কারেক্ট সেন্টেন্সটা কি? তাহলে এখানে বলা যাবে হচ্ছে যা জুরি যেহেতু কালেকটিভ নাউন, এখানে সবসময় হবে প্লুরাল ভার্ব। তাহলে হি নোজ হাউ টু সুইম, এটা হচ্ছে একটা কারেক্ট সেন্টেন্স, কারণ সে জানে কিভাবে সাঁতার কাটতে হয়। আর আই পারসিস্টেন্ট ইন সেইং দিস, মানে কোনো কিছু পারসিস্ট লেগে থাকা, ইন সেইং দিস, এটা বলার জন্য সবসময় সে মুখরিত হয়ে থাকে। হি ওয়ার্ডার্ড মাই ডিসমিসাল, মানে সে এটাও একটা ইনকারেক্ট সেন্টেন্স। তাহলে কারেক্ট সেন্টেন্সটা হবে হি নোজ হাউ টু সুইম। দ্য সিনোনিম অফ কোগুলেট। দ্য সিনোনিম হচ্ছে ক্লট। ক্লট হচ্ছে কোনো কিছুতে যেমন মরিচা পড়লে জমে থাকা, ক্লট হচ্ছে জমে থাকা, কোগুলেট হচ্ছে জমে থাকা। তাহলে ক্লট হচ্ছে জমে থাকা। এন্টাইসিং মিন্স, হোয়াট ইজ এন্টাইসিং মিন্স? তাহলে এন্টাইসিং হচ্ছে প্ররোচিত করা। তাহলে ইফেসিং অর্থ হচ্ছে মুছে ফেলা, এক্সপান্ডিং অর্থ হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া, ডিসগাস্টিং হচ্ছে বিরক্তিকর, অ্যালিউরিং হচ্ছে মুগ্ধকর। তাহলে এটা হচ্ছে এন্টাইসিং, প্ররোচিত করা। তুমি কোনো কিছু, আমি যদি কোনো কিছুতে মুগ্ধ হই, তাহলে এটাতে আমি অবশ্যই প্ররোচিত হব। তাহলে অ্যালিউরিং হচ্ছে মুগ্ধকর এবং প্ররোচিত করা, এন্টাইসিং। উইদাউট রিজার্ভ মানে হচ্ছে কি কোনো কিছু খালি নেই, সবটাই ফুল, সবটাই পূর্ণ। তাহলে উইদাউট, আমাদের যেহেতু 100টা সিট থাকে, এটা যদি আমরা পুরোটাই রিজার্ভ দিয়ে দিই, তাহলে এখানে কোনো কিছু খালি থাকবে না, তার মানে হচ্ছে ফুল। তাহলে উইদাউট রিজার্ভ মিন্স ফুল। দ্য অ্যান্টোনিম অফ কোর্ডিয়াল। কোর্ডিয়াল হচ্ছে বন্ধুসুলভ, কারোর সাথে সদয় আচরণ করা। তাহলে কোর্ডিয়াল হচ্ছে যদি অ্যান্টোনিম বলা হয়, তাহলে অবশ্যই আনফ্রেন্ডলি হবে। দ্য প্রেজেন্ট এজ ক্যান বি কল্ড দ্য এজ অফ কম্পিউটার। এর বাংলা অনুবাদ কি? তাহলে এটা বর্তমান যুগটাকে বলা হয়েছে একটা কম্পিউটার যুগ। তাহলে এখানে যেহেতু ক্যান বি বলা আছে, এটা সম্ভবত, তাহলে এটা বলা যেতে পারে, ক্যান বি কল্ড, বলা যেতে পারে। তাহলে বর্তমান যুগকে কম্পিউটারের যুগ বলা যেতে পারে। তারপর হচ্ছে মেটিকুলাস, কোনো কিছু হচ্ছে যে একেবারে ভালো উপায়ে, মানে মেটিকুলাস হচ্ছে কোনো কিছু ভালো উপায়ে করা, ঠিক আছে, এরকম বোঝাবে। তাহলে ডিপ্রেসড হচ্ছে হতাশা, ভিসিয়াস হচ্ছে কলুষিত, কোনো কিছু কলুষিত, যেমন সে হচ্ছে কলুষিত জীবন পার করছে, তাহলে ভিসিয়াস হচ্ছে কলুষিত। ইভল হচ্ছে মন্দ, ফেস্টিটিউড হচ্ছে খুঁতখুঁতে। যদি আপনি কোনো কিছু ভালো করে না করতে পারেন, তাহলে এটা হবে খুঁতখুঁতের মতো এরকম একটা বিষয়। তাহলে মিটিকুলাস মিন্স হচ্ছে খুঁতখুঁতে, ফেস্টিরিয়াস খুঁতখুঁতে। 38 নম্বর হচ্ছে দ্য সিনোনিম অফ চিকেনারি। দ্য সিনোনিম অফ চিকেনারি হচ্ছে প্রতারণা করা। তাহলে ফ্রেন্ডলিনেস, এটা হচ্ছে বন্ধুত্বপূর্ণ, ভিগুট্রি হচ্ছে হিংসা বিদ্বেষ, অ্যাডভার্সিটি হচ্ছে প্রতিকূল। তাহলে এখানে চিকেনারি প্রতারণা হচ্ছে ট্রিকারি। দ্য প্যারাডাইস লস্ট ইজ রিটেন বাই, প্যারাডাইস লস্ট কে লিখেছেন? জন মিল্টন। প্যারাডাইস লস্ট লিখেছেন জন মিল্টন। এমবেলিশ মিন্স হচ্ছে অ্যাডোর্ন, এমবেলিশ হচ্ছে অ্যাডোর্ন। তারপর আমরা ম্যাথে চলে আসলাম। 41 নম্বর ম্যাথটা হচ্ছে যে এক্স স্কোয়ার মাইনাস √(x + 1) = 0 হলে x⁻³
12 প্লাস 1 ডিভাইডেড বাই 6 এটা কত হবে? তাহলে আমাদের বের করতে হবে এইটা, মানটা বের করতে হবে এইটা। তাহলে আমরা প্রথমেই এক্স স্কোয়ার মাইনাস √2x প্লাস 1 এটা লিখে তারপরে এটা সমাধান করে নিলাম। তাহলে √2x ওদিকে পাঠিয়ে দিলাম, ডাইন সাইডে ইকুয়াল টু ডাইন সাইডে পাঠিয়ে দিলাম। তাহলে পাঠিয়ে দিলে √2x হবে, যেহেতু মাইনাস আছে এখানে। তাহলে আমরা যদি পরেরটা এভাবে লিখি, যে আমরা এভাবে যখন লিখব তাহলে আমরা এভাবে লিখতে পারবো, এটাকে আমরা এভাবে ভাঙতে পারবো। এটাকে যদি আমি ভাঙি, এটা এখন যদি আমি এটাকে লসাগু করি, তাহলে এটাই আসবে। সো এভাবে আমরা লিখতে পারি। তাহলে এক্স প্লাস 1/x ইজ ইকুয়াল টু √2। তাহলে আমরা এটাকে কি করলাম, এখন বর্গ করে দিলাম। তাহলে বর্গ করলে এটা আসবে। এখন এক্স প্লাস 1/x হোল স্কোয়ার, এটা সূত্র আমরা বসালাম, যেমন এক্স স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এদিকে রেখে 2টা এদিকে পাঠিয়ে দিলাম। তাহলে এখানে 0 হলো। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা মান বের করতে হবে কি, এক্স টু দি পাওয়ার 12 প্লাস 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 6। তাহলে এটার মান আমাদের বের করতে হবে। তাহলে বের করার সময় আমরা আগে সেম নিয়মে করব, যে আমরা যদি এরকমভাবে লিখি, তাহলে এটা যদি লসাগু করি, তাহলে এটা কি হবে, 12x টু দি পাওয়ার 12 হয়ে যাবে। আবার তখন আমি এটাকে ভাঙলাম, এটাকে কিউবের সূত্রে এ কিউব প্লাস বি কিউবের সূত্রে নিয়ে আসলাম। সূত্রে নিয়ে আসার পরে তখন আমরা এই অনুসিদ্ধান্তটা বসাবো, যে এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত কত, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা নিয়ে আসলাম। তাহলে আমরা উপরে পেয়েছিলাম কি, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান পেয়েছিলাম হচ্ছে 0। তাহলে এখানে আমরা এটার মানটা আমরা 0 বসিয়ে নিলাম। 0-র সাথে আমরা যতই গুণ করি, এটার গুণফল হবে কত, এটার গুণফল হবে সবসময় 0। তাহলে উত্তরটা হবে 0। তারপর আপনি যদি 1 থেকে 100 পর্যন্ত গুনতে থাকেন, তবে এর মধ্যে কতটি 5 পাবেন। তাহলে 1 থেকে 100 পর্যন্ত গুনতে থাকলে 5 পাওয়া যাবে। টোটাল হচ্ছে, দেখুন কিভাবে, যে 50 থেকে 59-এর মধ্যে 5 পাওয়া যাবে হচ্ছে 11টি। কীভাবে, 50, 51, 52, 53, 54, 55-র মধ্যে 5 থাকবে হচ্ছে 2টি, আর বাকি সব 100 থেকে টোটাল হবে 20টি। তাহলে 5, 15, 25, 35, 45, 65, 75, 85 এবং 95, এখানে হচ্ছে 9টি। তাহলে টোটাল 1 থেকে 100 পর্যন্ত 5 পাওয়া যাবে হচ্ছে 20টি। তারপর কোনো ভোট কেন্দ্রে উপস্থিত ভোটারের 60% ভোট হচ্ছে জয়ী প্রার্থী পেয়েছে। তারপরে তিনি একমাত্র প্রতিদ্বন্দ্বী অপেক্ষা 7,500 ভোট বেশি পেয়েছেন। ভোট কেন্দ্রে কতজন ভোটার উপস্থিতি ছিল? তাহলে আমাদের ভোট কেন্দ্রে উপস্থিতি ভোটারের সংখ্যা বের করতে হবে। তাহলে যেহেতু 100% ভোটাররা ভোট দিয়েছে, তাহলে যে বিজয়ী প্রার্থী সে পেয়েছে হচ্ছে 60% এবং পরাজিত প্রার্থী পেয়েছে হচ্ছে 24%। তাহলে আমরা এখানে 20 মাইনাস করে নিলাম, যেহেতু 7,000 আমাদের এই মানটা আমাদের বের করতে হবে। তাহলে সে যেহেতু পরাজিত প্রার্থীর থেকে 20% ভোট বেশি পেয়েছে, তাহলে এখানে আমরা 20/7,500 এটা পেয়েছে। তাহলে 100% কত বের হবে, 37,500 জন। তাহলে 37,500 জন হবে টোটাল উপস্থিত ভোটারের সংখ্যা। তারপর 44 নম্বর ম্যাথ, বনভোজনে যাওয়ার জন্য 5,700 টাকায় একটি বাস ভাড়া করা হলো এবং শর্ত হলো যে প্রত্যেক যাত্রী সমান ভাড়া বহন করবে। এমত অবস্থায় 5 জন যাত্রী না যাওয়ায় মাথাপিছু ভাড়া 3 টাকা করে বৃদ্ধি পেল। বাসে কতজন যাত্রী গিয়েছিল, ফাইনালি কতজন যাত্রী গিয়েছিল? তাহলে প্রথম যেহেতু 5 জন যাত্রী যায় নাই, ঠিক
ঠিক আছে, এই জন্য 5 জন যাত্রী যেহেতু যায় নাই এই জন্য 3 টাকা ভাড়া বেশি পড়ে গিয়েছে। তাহলে আমরা প্রথমে যেহেতু 5 জন যায় না এটা আগে বসিয়ে তারপর যাওয়ার কথা ছিল যেটা এটা আমরা বসালাম। তাহলে একজন যাত্রী যদি যায় মানে একজন যাত্রী যদি যায় তাহলে মোট ভাড়া লাগবে হচ্ছে 5,700। এখানে যেহেতু 5 জন যাত্রী যায়নি এজন্য তাদের আলাদা আগেই লিখে নিলাম এবং 3টা রাখলাম, যেহেতু ওরা যায়নি এদের প্রত্যেকের ভাড়া 3 টাকা করে বেড়ে গিয়েছে। তাহলে এটা আমরা সমাধান করলাম। সমাধান হচ্ছে কমন নিয়ে নিলাম, লসাগু করে কমন নিয়ে লসাগু করলাম। লসাগু করার পরে হচ্ছে এক্স ইন্টু এক্স মাইনাস 5। তাহলে আমরা এটাকে এটার সাথে করলাম, করার পরে এটা হলো আমাদের এটা এই মানটা আমাদের আসলো। তাহলে টোটাল আমরা লসাগু করার পর যখন আমরা আবার করলাম তাহলে এইটা এবং এইটা কাটা গেল, এটা মাইনাস এবং প্লাস 5,700 কাটা গেল। তাহলে উপরে থাকলো কত 28,500 ইজ ইকুয়াল টু 3। তাহলে এখানে যদি আমরা এটা দিয়ে আমরা এটাকে কেটে নেই, এটা দিয়ে এটাকে কাটি তাহলে থাকবে 3 দিয়ে 28,500কে ভাগ করলে থাকবে হচ্ছে উপরে যেহেতু কাটা যায় সমাধানের উপরে কাটা যায় আমরা এইভাবে কেটে নিলাম, তাহলে 9,500 থাকবে। এটা এইদিকে চলে আসলে আমরা একটা মাইনাস মান পাবো। তাহলে মাইনাস মানটা পেলাম। তাহলে এটাকে আমরা উৎপাদক করার সময় অবশ্যই 100 এবং 95 গুণ করলে 9,500 হবে। তাহলে আমাদের যেহেতু -5 আছে তাহলে আমরা প্রথম -100 দিয়ে প্লাস 95 দিয়ে এভাবে উৎপাদকটা করে নিলাম। তাহলে আমরা বরাবরের মতো x কমন নিয়ে x মাইনাস 100 থাকলো, তাহলে 95 যদি কমন নিই তাহলে থাকলো x মাইনাস 100। তাহলে আমরা এটাকে বের করে নিলাম। তাহলে যেহেতু মাইনাস মান গ্রহণযোগ্য নয় তাহলে আমরা এটাকে করলাম না, এটা বাদ যাবে। তাহলে x ইকুয়াল টু 100 বা x ইকুয়াল টু 100। এটা গিয়েছিল হচ্ছে প্রথমে হচ্ছে 100 জন গিয়েছিল 7,500 টাকায় 5,700 টাকায়। যেহেতু 5 জন যায়নি এজন্য আমাদেরকে 5 জন বাদ দিতে হবে। তাহলে 5 জন বাদ দিলে টোটাল গিয়েছিল হচ্ছে 95 জন। উত্তর 95, অ্যান্সার হচ্ছে 95। তারপর একটি শ্রেণীর প্রতি বেঞ্চে 4 জন করে ছাত্র বসালে 3টি বেঞ্চ খালি থাকে, আবার প্রতি বেঞ্চে 3 জন করে ছাত্র বসালে 6 জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয়। ওই শ্রেণীতে ছাত্র সংখ্যা কত? তাহলে আমরা প্রথমেই ধরে নিলাম যে ছাত্র সংখ্যা আমরা দুই দিক দিয়ে ছাত্র সংখ্যা বের করে নিলাম। তাহলে যেহেতু 4 জন করে যখন আমরা বসাবো তাহলে 3টি বেঞ্চ খালি থাকবে, তাহলে আমরা 3টি বেঞ্চ এখানে খালি রাখলাম। তাহলে টোটাল ছাত্রের সংখ্যা আমরা এখানে বসালাম। আবার বলছে যে যদি 3 জন করে বসানো হয় তাহলে 3 জন করে বসানো হলে 6 জন ছাত্র দাঁড়িয়ে থাকতে হয়। তাহলে আমরা আবার 3 জন করে বসিয়ে আবার 6 জন যোগ করে দিলাম, তাহলে টোটাল ছাত্র সংখ্যাটা বের হয়ে গেল। আমরা সমাধান করলাম হচ্ছে x ইকুয়াল টু 18। তাহলে আমরা যদি x এর মানটা 18 বসাই তাহলে ছাত্রের সংখ্যা হবে 60 জন। উত্তর 60। দৈনিক 8 ঘন্টা করে কাজ করে 47 জন কৃষক 54 দিনে 32 বিঘা জমির ধান কাটতে পারে। দৈনিক কত ঘন্টা কাজ করলে 141 জন কৃষক 48 দিনে 96 বিঘা জমির ধান কাটতে পারবে? তাহলে এখানে আমরা ঐকিক নিয়ম করে ফেলি। যে ঐকিক নিয়ম করার সময় প্রথমে লিখলাম হচ্ছে 32 বিঘা জমি 55 দিনে 47 জন শ্রমিক দৈনিক 8 ঘন্টা কাজ করে করতে পারে। তাহলে আমরা প্রথম নিলাম 47 জন, এখন আমরা নিয়ে আসলাম হচ্ছে একজন। তাহলে একজন যদি করে অবশ্যই সময় বেশি লাগবে, তাহলে 47 × 8। আবার বলছি যে 54 দিনের জায়গায় আবার আমরা একজন নিলাম, তাহলে অবশ্যই আরও একদিন, যেহেতু 54 দিনের জায়গায় তাহলে সময় আরও বেশি লাগবে। তাহলে আমরা আবার গুণ হলো। এখন বলেছি যে 32 বিঘার জায়গায় চলে আসলো হচ্ছে 1 বিঘা। তাহলে 1 বিঘা যখন চলে আসবে অবশ্যই এখানে জায়গাটা যেহেতু কমে যাবে তাহলে ভাগ হবে। তাহলে আমরা ভাগ নিয়ে এত ঘন্টা করলাম। এখন আমরা বসিয়ে দিব হচ্ছে যে আমরা আগে এখানে দিলাম হচ্ছে 47 জন কৃষক ছিল, তাহলে আবার এখানে দিলাম হচ্ছে 8 ঘন্টা কাজ করে এবং 54 দিনে। তাহলে আমরা এগুলো বিপরীতটা এখন বসাবো। তাহলে 47 জন কৃষক, তাহলে এখন কৃষকের সংখ্যা কত ছিল লাস্টে? এটা হচ্ছে
যে 141 জন, তাহলে 47-এর অপোজিটে লিখবো আমরা 141। তাহলে ঘন্টা কাজ করতো 54 দিন, তাহলে 54 দিনের অপোজিট লিখলাম কত, 48। তাহলে এভাবে লিখে আমরা কাটাকাটি করলাম, তাহলে কাটাকাটি করার সময় আমাদের আসলে হচ্ছে 9 ঘন্টা। আপনারা কাটাকাটিটা একটু করে নেবেন, তাহলে উত্তর হবে 9 ঘন্টা কাজ করলে তারা 9 ঘন্টা দৈনিক 9 ঘন্টা কাজ করলে তারা কাজটি নির্ধারিত সময়ে করতে পারবে। তারপর যে একটি শ্রেণীতে 39 জন শিক্ষার্থীর গড় বয়স হচ্ছে 15 বছর। যদি শিক্ষকের বয়স যুক্ত করা হয় তবে তাদের গড় বয়স 3 মাস বেড়ে যায়। শিক্ষকের বয়স কত? আমাদের শিক্ষকের বয়সটা বের করতে হবে। এজন্য আমরা প্রথমেই 39 জন শিক্ষার্থীর গড় বয়স গুণ করে আমরা 585 বের করলাম। এখন আবার যেহেতু একজন বেড়ে গিয়েছে, এখানে একজন বেড়ে গিয়েছে, তাহলে আমরা এটাকে আবার কি করলাম, যে একজন বেড়ে যাওয়ার 40 জন হয়েছে, তাহলে 15 গুণ করলাম, তাহলে গুণে আসলো কত, 600। আমাদের যেহেতু 3 মাস শিক্ষক যুক্ত করার পরে আমাদের 3 মাস বেড়ে গিয়েছে, তাহলে 3 মাস অবশ্যই আমাদের কত, 40 দিয়ে 3 মাস আমাদের গুণ করতে হবে, তাহলে গুণ করে 120 আসলো, তাহলে 120 মাস সমান সমান 10 বছর, তাহলে 610 বছর হইল আমাদের টোটাল। তাহলে 610 বছরের থেকে যদি আমরা 585 বিয়োগ দিয়ে দিই, তাহলে টিচারের বয়সটা বেরিয়ে যাবে। তাহলে টিচারের বয়স কত, 25 বছর। এখানে বলা হয়েছে এ ইন্টু 2 3 ও বি ইন্টু 3 6 দুটি বিন্দু হলে এ বি রেখার ঢাল নির্ণয় করুন। তাহলে এখানে এ বি রেখার ঢাল হবে 3। তারপরে বলা হয়েছে 30 টাকায় 10টি দরে এবং 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা 30 টাকায় 12টি দরে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তাহলে এখানে যেহেতু কলার সংখ্যাগুলো দেয়া আছে, আমরা তো এগুলোকে কি করতে পারি, প্রথমে লসাগু করে নিতে পারি। তাহলে এগুলো লসাগু কত হবে, 60। 15, 10 এবং 12 এর লসাগু হবে 60। তাহলে আমরা 60টি কলা ধরে নিলাম, আমাদের যাতে সুবিধা হয়, আমাদের ভগ্নাংশ যাতে না আসে, এই জন্য আমরা লসাগু করে নিলাম। তাহলে লসাগু প্রথমেই বলা হয়েছিল যে 10টি 30 টাকা, তাহলে 10টি 30 টাকা যদি হয় তাহলে একটি হবে এত, এবং তাহলে যেহেতু 60টি হবে তাহলে 60টির দাম কত, 60টির দাম হবে 180 টাকা প্রথম ক্ষেত্রে। এবং দ্বিতীয় ক্ষেত্রে বলা হয়েছে যে 15টি, আবার লিখেছি যে 15টি কলা সে 30 টাকা দিয়ে কিনেছিল। দুই ধরনের কলা সে কিন্তু কিনেছিল, একটি কিনেছিল 10 টাকা ধরে, আর একটি কিনেছিল 15 টাকা ধরে। তাহলে 15টি হচ্ছে কলা 30 টাকা, এবং একটি কলা হচ্ছে 30/15, তাহলে 60টি কলা কত, আমরা যেহেতু লসাগু বের করে নিয়েছিলাম, তাহলে 60টি কলার দাম হচ্ছে 120 টাকা। তাহলে দুই দিকে আমরা 60 120 পেলাম, এখানে পেলাম 60টি কলা, এবং যেহেতু সে দুই দামে কলা কিনেছিল, তাহলে এখানে পেলাম 60, এখানে পেলাম 60, তাহলে টোটাল হলো 120। তাহলে 120টি কলার দাম আসলো টোটাল 300 টাকা। তাহলে সে কলা কিভাবে বিক্রি করলো, যে 12 টাকায় বিক্রি করেছে হচ্ছে 30টি, 12 টাকায় বিক্রি করেছে 30টি, এবং একটি বিক্রি করেছে 12টি বিক্রি করেছিল 30 টাকা, একটি বিক্রি করেছিল 30/12, এবং 60টি বিক্রি করেছিল সে হচ্ছে 150 টাকা। তাহলে সে দুই ধরনের কলা কিন্তু সে বিক্রি করেছে, তাহলে 300 কলা 120টা কলা সে বিক্রি করেছে হচ্ছে 300 টাকা। তাহলে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য উভয়ই সমান হয়ে যাওয়াতে তার কোনো লাভ এবং ক্ষতি হয় নাই। তাহলে লাভ ক্ষতি তার কোনো কিছুই হয় না, যেহেতু ক্রয় মূল্য 300 টাকা এবং বিক্রয় মূল্য 300 টাকা। তারপর পরের ম্যাথটা হচ্ছে যে জামিল সাহেব পেনশনের টাকা পেয়ে 10 লক্ষ টাকার 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক 3 বছর মেয়াদি পেনশন সঞ্চয়পত্র কিনলেন। বার্ষিক মুনাফা 12% হলে তিনি প্রথম কিস্তিতে, অর্থাৎ প্রথম 3 মাস পর কত মুনাফা পাবেন। তাহলে তাকে বলা হয়েছে যে প্রত্যেক বছরে তার 3 মাস অন্তর তার 3 মাস অন্তর হচ্ছে মুনাফা 3 মাস অন্তর, তাহলে ভাগ হবে 12 ভাগ করতে হবে আমাদের 3 দিয়ে, যেহেতু বাৎসরিক
3 মাস পর পর, তাহলে 4টা ভাগ হবে, তার 4টা ভাগে সে বাৎসরিক মুনাফাটা পায়। তাহলে প্রথম কিস্তিতে সে কত টাকা মুনাফা পেল? আমরা সহজেই 12 যেমন 12কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে আমাদের থাকবে হচ্ছে 3, তাহলে আমাদের মুনাফার হারটা হবে 3, তাহলে 10 লক্ষ টাকার 3% হবে হচ্ছে 30,000 টাকা। 10 লক্ষ টাকার 3% 30,000 টাকা। তারপর 51 নম্বর ম্যাথটা হচ্ছে 20 মিটার দৈর্ঘ্য একটি কামরার মেঝে 20 মিটার দৈর্ঘ্য একটি কামরার মেঝে কার্পেট দিয়ে ঢাকতে 7,500 টাকা খরচ হয়। যদি ওই কামরার প্রস্থ 4 মিটার কম হতো তবে 6,000 টাকা খরচ হতো। কামরাটির প্রস্থ কত? আমাদের বের করতে হবে কামরাটির প্রস্থ। তাহলে কামরাটির প্রস্থ বের করার জন্য অবশ্যই যেহেতু 4 মিটার কম হলে 1500 টাকা খরচ কিন্তু আমাদের কমে যেত। তাহলে 7,500 থেকে 6,000 বিয়োগ করলে আমরা হচ্ছে যে 4 মিটার দৈর্ঘ্যের যে খরচ এটা আমরা পেয়ে গেলাম। তাহলে 1500 টাকায় খরচ হতো 4 মিটার, 1 টাকায় খরচ হতো 4 ভাগ 1500, তাহলে 7,500 টাকায় খরচ হতো কত? আমাদের অবশ্যই কামরাটির প্রস্থ বের করার জন্য এভাবে বের করলে আমাদের সহজ হবে। তাহলে 20 মিটার হলে আমাদের কামরাটির খরচ হতো, দৈর্ঘ্য এবং প্রস্থ হলে কামরাটির খরচ হতো 7,500 টাকা। উৎপাদকের বিশ্লেষণ 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2y স্কোয়ার। তাহলে এটাকে আমরা উৎপাদক করার সময় আমরা এই দুটা এই সাইডটা এবং এই সাইডটা গুণ করে নিব। তাহলে এই সাইডটা এবং এই সাইডটা যদি গুণ করে নিই তাহলে আমাদের হচ্ছে 2 দুগুণে 4, তাহলে এখানে আছে কত? 5। তাহলে আমরা 2x স্কোয়ার লিখলাম, 5 একে 5, এখানে 1 এবং এখানে 4, 4 একে 4, তাহলে আমরা এই দুইটা গুণ করে এই দুইটা গুণের সমান পেয়ে গেলাম। তাহলে আমাদের উৎপাদক এটা হয়ে গেল। তাহলে আমরা সাজাবো কিভাবে? যে 4 এবং 1, তাহলে 5xy হলো, তাহলে 2y স্কোয়ার। এখন 2x কমন নিলাম, এই দুইটার থেকে 2x কমন নিলাম, তারপরে থাকলো কত? x মাইনাস 2y। এখান থেকে y কমন নিলাম, তাহলে থাকলো x মাইনাস 2y। তাহলে x মাইনাস 2y ইন্টু 2x মাইনাস y, এটাই হবে উত্তর। তাহলে এটা হচ্ছে গ, উত্তরটা হচ্ছে গ। বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ, বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ হচ্ছে শুকনো কোণ। মনে রাখবেন প্লিজ, এটা মুখস্থ করতে পারেন, এরকম কোয়েশ্চেন প্রাইমারিতে প্রতিবারই আসে। তাহলে কোনো সংখ্যার 40% এর সাথে 42 যোগ করলে যোগফল ওই সংখ্যাটি হলে সংখ্যাটি কত? তাহলে সংখ্যাটি আমরা x ধরে নিলাম, তাহলে x এর সাথে 40% গুণ করে 42 যোগ করলে সংখ্যাটি কত হবে? যেহেতু ওই সংখ্যাটি, তাহলে সংখ্যাটি হবে x। তাহলে আমরা এখানে কাটাকাটি করলাম, এখানে কাটাকাটি করলে উপরে থাকবে 2, নিচে থাকবে 5, তাহলে 2x ডিভাইডেড বাই 5, তাহলে এখানে 42। আমরা কী করলাম? 42টা এই সাইডে রাখলাম এবং 2xটা এদিকে পাঠিয়ে দিলাম, তো মাইনাস হয়ে গেল। তারপর আমরা এটাকে লসাগু করলাম, লসাগু করে 5x মাইনাস 2x আসলো। তাহলে আমরা এটাকে কী করলাম? যে এটা এটার সাথে গুণ হবে আবার, তাহলে এটা 42 ইন্টু 5x, 42 ইন্টু 5 এবং এদিকে থাকলো কত? 5x থেকে 2x বাদ দিলে 3x, এবং তাহলে x ইকুয়াল টু কত বের হলো? আমাদের x ইকুয়াল টু বের হলো হচ্ছে 70। তাহলে সংখ্যাটি কত ছিল? যেহেতু আমরা x ধরে নিয়েছিলাম, তাহলে সংখ্যাটি ছিল হচ্ছে 70। পি কিউ থেকে লম্বা, কিউ আর থেকে লম্বা, এম এন থেকে লম্বা, এন কিউ অপেক্ষা লম্বা, কে সবচেয়ে বেটে? আপনারা একটু লক্ষ্য করে এই অঙ্কটা সলিউশন করবেন, তাহলে আর হচ্ছে সবচেয়ে বেটে। 56 নম্বর ম্যাথটা হচ্ছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি 16 মিটার, অপর দুটি বাহুর প্রতিটি 10 মিটার হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ মিটার? তাহলে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে ভূমি বাই 4 রুট ওভার 4 দুইটা বাহুর স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার।
তাহলে আমরা এখানে সূত্রটা লিখে নিলাম। সূত্রটা লিখে নিয়ে তাহলে তাহলে দুটি বাহু কত? দুটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10। তাহলে দুটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, আমরা এ দিয়ে প্রকাশ করে নিলাম এটা, এবং এটাকে ভূমি ধরে নিলাম। তাহলে এখন আমরা এটাকে সমাধান করব। তাহলে বি এর মান যেহেতু 16, আমরা 16 লিখলাম, এবং এ এর মান হচ্ছে 10। তাহলে আমরা এটাকে বসালাম, বসিয়ে আমরা সমাধান করলাম। তাহলে 4 ইন্টু 10 স্কোয়ার মাইনাস 16 স্কোয়ার, এটা 16 স্কোয়ার বাংলা হয় 256। 400 থেকে 256 বাদ দিলে হচ্ছে 144 আসে। 144 আসলে 12 এর বর্গ। তাহলে রুট এবং স্কোয়ারে কাটা যাবে, তাহলে 4 ইন্টু 12 থাকবে, তাহলে 42 হবে অ্যান্সার। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল হচ্ছে 48 বর্গ মিটার। দুটি সংখ্যার অনুপাত 5 এবং 6 অনুপাত 6, এবং তাদের লসাগু হচ্ছে 360 হলে সংখ্যা দুটি কত? আমরা সংখ্যা দুটিকে ধরে নিলাম হচ্ছে 5x এবং 6x, দুইটা ধরে নিয়ে তারপরে সমান করলাম হচ্ছে লসাগু, যেহেতু 300 গুণ করতে হয় তাহলে আমরা গুণ করে নিলাম। তাহলে 5 6 30x থাকলো। এটাকে আমরা সমাধান করলাম হচ্ছে x = 12 আসলো। তাহলে প্রথম সংখ্যাটা হচ্ছে 5x এবং দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে 6x। 5 12 60 এবং 6 12 72, তাহলে সংখ্যাটি হবে 60 এবং 72। সংখ্যা দুটি 60 এবং 72। ক এর বয়স খ এর বয়সের দ্বিগুণ এবং ক এর বয়স গ এর বয়সের 3 গুণ, তাদের বয়সের সমষ্টি 77 বছর হলে ক ও খ এর বয়সের পার্থক্য কত হবে? তাহলে প্রথমে আমরা খ এর বয়স ধরে নিলাম। খ এর বয়স ধরে নিলাম হচ্ছে x, এবং ক এর বয়স হচ্ছে খ এর বয়সের 2 গুণ, তাহলে 2x, এবং গ এর বয়স হচ্ছে গ এর বয়স হচ্ছে ক এর বয়স হচ্ছে গ এর 3 গুণ। তাহলে আমরা এটাকে 1/3 দিয়ে ভাগ করে আমরা করে নিলাম। তাহলে আসলে হচ্ছে আমরা তিনজনের বয়স একসাথে যোগ দিয়ে দিলাম, যে x + 2x প্লাস ক খ এবং গ এদের যোগফল হচ্ছে 77 বছর। তাহলে যোগফল আছে 11x / 3 = 77, এবং তাহলে আমরা যদি 3টা এদিকে পাঠিয়ে দেয় তাহলে 11x থাকে। তাহলে 11x গুণন এটা হবে, তাহলে x = 21 আসবে। x = 21 আসলে তাহলে ক এর বয়স কত ছিল? 2x। তাহলে 42 হবে হচ্ছে ক এর বয়স। তাহলে খ এর বয়স হবে, আমরা x ধরেছিলাম শুধু x, তাহলে 42 থেকে 21 বাদ দিলে 21 বছর। তাহলে তাদের বয়স হচ্ছে ক ও খ এর বয়সের পার্থক্য হচ্ছে 21 বছর। চিত্রে XY এবং WZ দুটি সমান্তরাল সরলরেখা PQ তাদের ছেদক, সেক্ষেত্রে A কোণ প্লাস B কোণ এর মান নিচের কোনটি হবে? দেখুন কোশ্চেনটা কিন্তু একটু খুবই হার্ড দেখা যায়, কিন্তু এটা খুবই সহজ। এটাকে শুধু যদি এখানে যে কোণটা আছে আমরা যদি এই কোণটা লিখি, তাহলে এটা একটা সরল কোণ হয়ে গেল না? সরল কোণ হয়ে গেল, এখানেও একটা সরল কোণ হয়ে গেল। আমরা জানি সরল কোণ সবসময় 180 ডিগ্রি, তাহলে উত্তর হবে হচ্ছে 180 ডিগ্রি। নিচের কোন সম্পর্কটি সঠিক? সম্পর্কটি সঠিক হচ্ছে ভাজক = ভাজ্য মাইনাস ভাগশেষ ভাগফল। এটা হচ্ছে সঠিক ভাজকের সূত্র। আমরা সাধারণ জ্ঞান পার্টে চলে আসলাম। দেখুন, বাংলাদেশে কোন উপজাতি লোক সংখ্যা সবচাইতে বেশি? চাকমা উপজাতির লোক সংখ্যা বাংলাদেশে সবচেয়ে বেশি। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত? বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত হচ্ছে 10:6 অথবা 3:5। গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের লোকসঙ্গীত? রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী। গম্ভীরা বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী অঞ্চলের লোকসঙ্গীত। দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত? দহগ্রাম ছিটমহল হচ্ছে বাংলাদেশের লালমনিরহাট জেলায় অবস্থিত। দহগ্রাম ছিটমহল লালমনিরহাট জেলায় অবস্থিত। পদ্মা ও যমুনা নদী কোথায় মিলিত হয়েছে? গোয়ালন্দ। পদ্মা ও যমুনা নদী মিলিত হয়েছে গোয়ালন্দে।
জাতীয় সংসদের ১ নং আসনটি বাংলাদেশের কোন জেলায়? জাতীয় সংসদের ১ নং আসনটি বাংলাদেশের পঞ্চগড় জেলায়। বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক কে? রাষ্ট্রপতি। বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হচ্ছে রাষ্ট্রপতি। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন কী ধরনের সংস্থা? সাংবিধানিক সংস্থা। বাংলাদেশের পাবলিক সার্ভিস কমিশন হচ্ছে সাংবিধানিক সংস্থা। বাংলাদেশের সংবিধানের অভিভাবক কে? বাংলাদেশের সংবিধানের অভিভাবক হচ্ছে সুপ্রিম কোর্ট। বাংলাদেশের সংবিধানের অভিভাবক হচ্ছে সুপ্রিম কোর্ট। বাংলাদেশের প্রথম ওষুধ পার্ক কোথায়? মুন্সিগঞ্জের গজারিয়ায়। বাংলাদেশের প্রথম ওষুধ পার্ক হচ্ছে মুন্সিগঞ্জের গজারিয়ায়। মধ্যপ্রাচ্যে কোন দেশে সংবিধান বা সংসদ নেই? সৌদি আরবে। সৌদি আরবে কোনো সংবিধান এবং সংসদ নেই। বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম দেশ কোনটি? ভ্যাটিকান সিটি। বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম দেশ হচ্ছে ভ্যাটিকান সিটি এবং বিশ্বের সবচেয়ে বৃহত্তম দেশ হচ্ছে রাশিয়া। ILO এর সদর দপ্তর কোথায়? জেনেভা। ILO এর সদর দপ্তর জেনেভায়। পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক লোক কোন ভাষায় কথা বলে? মাতৃভাষার দিক দিয়ে পৃথিবীর সবচেয়ে বেশি লোক কথা বলে হচ্ছে মান্দারিন, কিন্তু এককভাবে সবচেয়ে বেশি ভাষা ব্যবহার করে হচ্ছে ইংরেজি। মাতৃভাষা যেহেতু দেয়া নেই, তাহলে আমরা এটাকে সঠিক উত্তর ধরতে পারি হচ্ছে ইংরেজি। সবচেয়ে বৃহৎ মাতৃভাষা হচ্ছে মান্দারিন, কিন্তু এককভাবে সবচেয়ে বেশি ব্যবহার করা হচ্ছে ইংরেজি। গ্রিনিচ মান মন্দির কোন জেলায় অবস্থিত? যুক্তরাজ্য। গ্রিনিচ মান মন্দির যুক্তরাজ্যে অবস্থিত। বিদ্যুৎ শক্তিকে শব্দ শক্তিতে রূপান্তরিত করা হয় কোন যন্ত্রের মাধ্যমে? লাউডস্পিকার। বিদ্যুৎ শক্তিকে শব্দ শক্তিতে রূপান্তরিত করা হয় লাউডস্পিকারের মাধ্যমে। স্টিফেন হকিং একজন পদার্থবিদ। স্টিফেন হকিং হচ্ছে একজন পদার্থবিদ। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোনটি? বাংলাদেশের ভৌগোলিক অবস্থান হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান হচ্ছে 88°1 থেকে 90°41 পূর্ব দ্রাঘিমাংশ পর্যন্ত। তারপর হচ্ছে প্লটার কোন ধরনের ডিভাইস? প্লটার হচ্ছে আউটপুট ডিভাইস। CPU এর অন্তর্ভুক্ত নয় ডিস্ক। CPU অন্তর্ভুক্ত নয়, আর বাদবাকিগুলো সবগুলো CPU অন্তর্ভুক্ত। এরই সাথে শেষ করছি আমাদের আজকের আয়োজন। অবশ্যই সাথেই থাকবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।